জি স্যার, আমরা লাইভে আছি। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় স্টুডেন্টস, আবার তোমাদের সাথে আসলাম। আজকে আমরা কথা বলবো প্রস্থদণ্ডিকের একটি পার্ট, রিমুভাল পার্শিয়াল লেকচার। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিতে চাই। আমরা আসলে অনলাইনের জন্য প্রস্তুত কিনা, আমরা এখনো অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত না। আমাদের লেকচারগুলো যেভাবে সাজানো, ওইগুলো এখনো আগের মতোই করে সাজানো। তো আমরা আস্তে আস্তে অনলাইনের জন্য কিছু স্পেশালি কিছু চেঞ্জ করতে হবে, ওইগুলো সহ করব। সো আমাদের একটু সময় লাগবে, এটা একটা। দ্বিতীয়ত, তোমাদের যাদের প্রফ বাকি আছে, প্রফের ডেথ হয়ে গেছে। সো আমরা সম্ভবত আগামী সপ্তাহ পরে আবার কিছুদিনের জন্য বিরতিতে যাব অনলাইন ক্লাসে। আর এর মধ্যে যদি রেগুলার ক্লাস শুরু হয়ে যায় কলেজগুলোতে, তাহলে ওইভাবেই, আর না হলে তোমাদের সাথে অনলাইনে দেখা হবেই। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, কারণ সামনের মাসে সম্ভবত প্রফ শুরু হয়ে যাবে যাদের বাকি ছিল। আমরা আমাদের আজকে টপিকে চলে যাই। রিমুভাল পার্শিয়াল লেকচার, আগেই বললাম এটা প্রস্থোডন্টিক্সের একটি পার্ট। প্রস্থোডন্টিক্সের যে পার্টগুলো রয়েছে ক্লাসিফিকেশনের মধ্যে, রিমুভাল প্রস্থেসিস, ফিক্সড প্রস্থেসিস, ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেসিস, ফেশিয়াল ইমপ্ল্যান্টোলজি, প্রস্থেসিস অ্যাসোসিয়েটেড উইথ টেম্পারমেন্টাল ডিসঅর্ডার। এর মধ্যে প্রথমটাই হচ্ছে রিমুভাল প্রস্থেসিস। এই রিমুভাল প্রস্থেসিসের মধ্যে আবার দুইটা পার্ট, রিমুভাল কমপ্লিট ডেঞ্চার প্রস্থেসিস, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার প্রস্থেসিস। আমাদের টপিক হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার প্রস্থেসিস। এই টপিক নিয়ে আমরা অলরেডি একটি ক্লাস শেষ করেছি, যেখানে আমাদের ছিল রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ডেফিনেশন, অবজেক্টিভস, ইন্ডিকেশনস, কন্ট্রাইন্ডিকেশনস। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র ক্লাসিফিকেশন অফ রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার। আমাদের ছোট্ট একটা টপিক বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনলাইনের মধ্যে অনেক বড় কিছু আসলে দেওয়ার জন্য না। আমরা আসলে যেহেতু ফিডব্যাকটা ওইভাবে পাই না, আমাদেরকে এরকম ছোট ছোট করে ইনফরমেশনগুলো তোমাদের কাছে নিয়ে আসতে হবে। এই জন্যই শুধুমাত্র যেটা আমরা ইন্ট্রোডাকশন অফ রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের সাথেই পড়িয়ে ফেলি, ওইটা থেকে আমরা শুধুমাত্র আজকে ক্লাসিফিকেশনটা আলাদা করে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা এখন শুরু করছি আমাদের আজকের আলোচনা, ক্লাসিফিকেশন অফ রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার। আমরা যদি বইগুলো, গাইড বইগুলো, টেক্সট বইগুলো ফলো করি, দেখা যাবে যে ওখানে অনেক ধরনের ক্লাসিফিকেশন দেয়া আছে। তো যতগুলো ক্লাসিফিকেশন দেয়া আছে তার মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেবল বা আমরা সবচেয়ে বেশি যে ক্লাসিফিকেশনটা ফলো করি সেটা হচ্ছে কেনেডি ক্লাসিফিকেশন। আগেই বলে নিলাম যে ক্লাসিফিকেশন অফ রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার অনেকভাবে করা হয়েছে। তার মধ্যে টুথ সাপোর্টেড আর টিস্যু সাপোর্টেড যে ক্লাসিফিকেশন, এটা আমরা কিছুটা আলোচনা করি। আর সবচেয়ে বেশি আলোচনা করি হচ্ছে কেনেডি ক্লাসিফিকেশন। কেনেডি ক্লাসিফিকেশনটা করা হয়েছে 1923-তে, এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড এই ক্লাসিফিকেশনটাই ফলো করা হয়। তো আমরা রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার এই কেনেডি ক্লাসিফিকেশনটা যদি ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমাদের রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার পড়ার সাথে সাথে আরেকটা জিনিস কাজ হয়ে যাবে। ওইটা হচ্ছে ফাইনাল ইয়ারে শর্ট কেস যখন আমরা করব, শর্ট কেসে সাধারণত রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, ইমপ্ল্যান্ট এগুলোর উপর বেসিস করে হয়ে থাকে। ওইখানে এই কেনেডি ক্লাসিফিকেশনটা খুব কাজে লাগে পেশেন্টের ডায়াগনোসিস করার সময়। তো এই জন্যই আজকে আমি বেছে নিয়েছি শুধুমাত্র কেনেডি ক্লাসিফিকেশনটুকু। কেনেডি রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের ক্লাসিফিকেশন বলতে আসলে বোঝায়
পার্শিয়াল ডেঞ্চারের জন্য যে ইডেন্টুলাস স্পেসটা, সেই ইডেন্টুলাস স্পেসের উপর ডিপেন্ড করে, স্পেসের উপর ডিপেন্ড করে তোমাদেরকে আবার বলছি, ইডেন্টুলাস যে স্পেসটা পার্শিয়াল ডেঞ্চারের জন্য আমরা যে মিসিং যে টুথের যে স্পেসটা পাই, সেই স্পেসটার উপর ডিপেন্ড করে কেনেডি ক্লাসিফিকেশনটা করা হয়েছে। কেনেডি ক্লাস 1, কেনেডি ক্লাস 2, কেনেডি ক্লাস 3, কেনেডি ক্লাস 4। এটা হচ্ছে কেনেডির ইডেন্টুলাস স্পেসের ক্লাসিফিকেশন। অনেকেই ভুল বুঝে যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্লাসিফিকেশন, আসলে এটা হচ্ছে ইডেন্টুলাস যে স্পেসটা, সেই স্পেসের ক্লাসিফিকেশন। তাহলে আমরা ক্লাসিফিকেশন বলতে আবার একটু ক্লিয়ার হয়ে যায় যে এটা হচ্ছে ইডেন্টুলাস স্পেসের ক্লাসিফিকেশন, নট পার্শিয়াল ডেঞ্চার, যে ডেঞ্চার যেটা ওইটা ক্লাসিফিকেশন না। ওকে, ক্লাস 1 ক্লাসিফিকেশনটা কি? bilateral edentulous areas located posterior to the natural teeth. আমরা যদি মডেলটা দেখি, এখানে একটা মডেলের ছবি দেওয়া আছে। এখানে posterior bilateral edentulous area, এই যে posterior পার্ট, অর্থাৎ এই যে প্রিমোলারের পেছনে ফার্স্ট প্রিমোলার এখানে দেখা যাচ্ছে, সেকেন্ড প্রিমোলার এবং মোলার্স গুলো মিসিং, এবং অপোজিট সাইডেও একটা আপার জয়টা অপোজিট সাইডেও ফার্স্ট প্রিমোলার প্রেজেন্ট এবং পোস্টিরিয়র টুথগুলো মিসিং। এই যে বাইল্যাটারাল ইডেন্টুলাস স্পেস জয়ের দুই পাশে, এইটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 1 ইডেন্টুলাস স্পেস। এটার উপর ডিপেন্ড করে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব। তাহলে আবার বলি, যেখানে সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে দাঁত থাকবে, প্রেজেন্ট থাকবে, কিন্তু পেছনের দিকে থাকবে না, দুই পাশে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়াস, এই জায়গাটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 1 ক্লাসিফিকেশনে। আমরা যদি একটা ডেঞ্চার করতে চাই, তাহলে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করতে চাই, তাহলে এটা হবে এরকম। এই যে সামনে ন্যাচারাল টুথগুলো দেখা যাচ্ছে এবং এই যে পেছনের অংশে দুই পাশে ডেঞ্চার, এটা হচ্ছে কেনেডি ক্লাস 1 স্পেসের জন্য একটা ডেঞ্চার। এখানে আপার জ দেখানো হয়েছে, এখানে লোয়ার জ দেখানো হয়েছে। এরপর আসি কেনেডি ক্লাস 2 ক্লাসিফিকেশন। এটা কি? ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড পোস্টেরিয়র টু দ্য রিমেইনিং ন্যাচারাল টিথ। ক্লাস 1 ক্লাসিফিকেশনে আমরা বলেছিলাম একটা জ্বর, দুই পাশে ইডেন্টুলাস এরিয়া। আর ক্লাস 2 হচ্ছে একই রকম পোস্টেরিয়রলি, কিন্তু এক পাশে ইডেন্টুলাস এরিয়া। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে ইডেন্টুলাস এরিয়া, এখানে একটা গ্রাফিক্স করে দেখানো হয়েছে ইডেন্টুলাস এরিয়া, মানে এই অংশটুকু মিসিং। এখানে যেমন একটা ডেঞ্চার করে দেখানো হয়েছে, এই যে এই পাশে শুধু মিসিং, আর বাকি সবগুলো দাঁত এখানে দেখা যাচ্ছে। তাহলে এরকম যখন অ্যান্টেরিয়র রিজনে সবগুলো দাঁত থাকবে এবং পোস্টেরিয়র রিজনে এক পাশে প্রেজেন্ট থাকবে কিন্তু অন্য পাশে শুধু মিসিং থাকবে, এরকম, তখন এটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 2 ইডেন্টুলাস এরিয়া। কেনেডি ক্লাস 3 unilateral edentulous area with natural teeth remaining both anterior and posterior to it. অর্থাৎ একটা ইডেন্টুলাস এরিয়া, এই যে এখানে একটা ইডেন্টুলাস এরিয়া ইউনিল্যাটারাল, অর্থাৎ একদিকে, এবং এটার সামনের দিকেও ন্যাচারাল টিথ থাকবে এবং ইডেন্টুলাস এরিয়ার পেছন দিকেও ন্যাচারাল টিথ থাকবে। অর্থাৎ একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির সামনে ন্যাচারাল টিথ থাকবে, পেছনেও ন্যাচারাল টিথ থাকবে। এইরকম একটা স্পেসকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 3 ক্লাসিফিকেশন। এখানে একটা মডেলের উপর দেখানো হয়েছে, এই যে এখানে একটা মিসিং এরিয়া ইউনিল্যাটারাল এক পাশে, এই পাশে কিন্তু ফুল ইনট্যাক্ট। এখানে যদি আমরা একটা ডেঞ্চার করতে চাই এই পোস্টের জন্য, তাহলে দেখা যাচ্ছে এই যে কালার করা যে অংশটুকু, এখানে হচ্ছে ডেঞ্চার অংশটুকু, অর্থাৎ এই ডেঞ্চারের সামনেও দাঁত থাকবে, পেছনেও দাঁত থাকবে। ক্লাস 4, এটা একটু বুঝতে সমস্যা হবে, একটু মনোযোগ দিতে হবে। সিঙ্গেল বাট বাইল্যাটারাল, আর সিঙ্গেল বাট বাইল্যাটারাল, এই জায়গাটা দিয়ে কনফিউশন হয়ে যায়। সিঙ্গেল হলো আবার বাইল্যাটারাল কিভাবে? বাইল্যাটারাল হচ্ছে আলাদা একটা অংশ, সিঙ্গেলটাই আমাদের ধরতে হবে সিঙ্গেল বাট বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড অ্যান্টেরিয়র টু দ্য রিমেইনিং ন্যাচারাল টিথ। অর্থাৎ যতগুলো রিমেইনিং টুথ থাকবে তার সামনের দিকে অ্যান্টেরিয়রলি থাকবে একটা মিসিং এরিয়া, সিঙ্গেল। এখানে যেমন একটা সিঙ্গেল ইডেন্টুলাস এরিয়া,
এখানে কিন্তু বাইল্যাটারাল, বাইল্যাটারাল বলতে বোঝানো হচ্ছে এই মিড লাইন থেকে যখন ক্রসিং দ্য মিড লাইন, অর্থাৎ আমি যদি মিড লাইন ধরি দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হতে হবে। অর্থাৎ যদি একটা সেন্ট্রাল ইনসাইজার হয় তাহলে হবে না, আমাদেরকে দুইটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং থাকতে পারে, এর চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু ক্লাস 4 আমরা কখন বলবো, যখন অবশ্যই দুইটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং থাকবে। অর্থাৎ একটা জর যে দুইটা আর্চ থাকে, রাইট এবং লেফট আর্চ, ওটা ইনভলভ হবে। কিভাবে ইনভলভ হবে? যখন দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হবে তখন রাইট এবং লেফট আর্চটা ইনভলভ হয়ে গেল। যদি একটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং না থাকে তাহলে কি হবে, ওই পাশে একটা আর্চ ইনভলভ হলো না। এই জন্য এটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল ইডেন্ডুলাস এরিয়া। আবার সিঙ্গেল, এই যে স্পেসটা সিঙ্গেল কিন্তু যেহেতু দুইটা আর্চ ইনভলভ হয়ে গেল এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল। এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, আবার বলি, এই জন্য একটা ইডেন্টুলাস এরিয়া, এখানে একটা ইডেন্টুলাস এরিয়া, এই যে এখানে অ্যান্টেরিয়র মানে পোস্টেরিয়রলি সবগুলোতে ন্যাচারাল টুথ থাকবে, এই যে থাকলো এখানে। কিন্তু এখানে একটা যেটা করতে হবে, এটার সাথে ক্লাস 3 ডিফারেন্সটা কি, এখানেও কিন্তু একটা ইউনিল্যাটারাল কিন্তু সিঙ্গেল ইডেন্টুলাস স্পেস, সামনেও ন্যাচারাল টিথ আছে, পেছনে ন্যাচারাল টিথ আছে, এটা ক্লাস 3। আর ক্লাস 4টা কি, অ্যান্টেরিয়র রিজনে থাকবে কিন্তু এখানে দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হবে। এটাই হচ্ছে এখানে ডিফারেন্স। এখানে যদি একটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হয় তাহলে ওইটা আবার ক্লাস 3 এর মধ্যে চলে যাবে, ক্লাস 4 হবে না। তার মানে ক্লাস 4 সিচুয়েশন হতে হলে অবশ্যই আমাকে দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হতে হবে। তাহলে আমি যদি এখানে আলাদা করে ছবিগুলো দেখি, এই যে একটা লোয়ার জর, অ্যান্টেরিয়রলি সবগুলো দাঁত আছে, পেছনের দিকে একটা স্পেস, এখানে হচ্ছে প্রিমোলারের পর থেকে আর এখানে হচ্ছে ক্যানাইনের পর থেকে দুইটা ইডেন্টুলাস স্পেস, এই আর্চ এই আর্চ, বাইল্যাটারাল ইডেন্টুলাস স্পেস। এটা হচ্ছে কেনেডি ক্লাস 1 রিমুভার পার্শিয়াল নেচারের জন্য ইডেন্টুলাস স্পেসের যে ক্লাসিফিকেশন, ক্লাস 1। আবার দেখেন অ্যান্টেরিয়রলি টুথ ন্যাচারাল টুথ থাকবে, পোস্টেরিয়রলি মিসিং হবে দুই পাশে, বাইল্যাটারাল, কেনেডি ক্লাস 1। কেনেডি ক্লাস 2 অ্যান্টেরিয়র টুথ থাকবে এবং পোস্টেরিয়র টুথ থাকবে কিন্তু এক পাশে ইউনিল্যাটারাল, এক পাশে মিসিং স্পেস থাকবে, এই যে এখানে মিসিং স্পেস, আর এই পাশে টোটালি ইনভলভ। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 2। ক্লাস 3 তে কি, এই যে ইডেন্টুলাস স্পেসটা, এটা সামনেও দাঁত থাকবে, ন্যাচারাল টিথ থাকবে, পেছনে ন্যাচারাল টিথ থাকবে, এটাকে বলা হচ্ছে ক্লাস 3 সিচুয়েশন। ক্লাস 4 সিচুয়েশন, এই যে ইডেন্টুলাস স্পেস এখানে সামনে, এখানে কি দেখা যাচ্ছে, একটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং, দুইটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং। যেহেতু দুইটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং এই জন্য এই সিঙ্গেল ইডেন্টুলাস স্পেসটা বাইল্যাটারাল হয়ে গেল, দুইটা সেন্ট্রাল ইনসাইজার, বাইল্যাটারাল বলতে দুইটা আর্চকে, রাইট আর্চ এবং লেফট আর্চকে ইনভলভ করে ফেললো, এই জন্য এটা বাইল্যাটারাল, এই জন্য এটা হচ্ছে ক্লাস 4 সিচুয়েশন। আমরা একটু আগে বললাম যে একটা ইডেন্টুলাস স্পেস থাকবে পেছন দিকে, এখানেও একটা পেছন দিকে ইডেন্টুলাস স্পেস, এখানেও স্পেস, সামনে ন্যাচারালি থাকবে। আবার দেখা যাচ্ছে এখানেও একটা ইডেন্টুলাস স্পেস। এখন একটু ঝামেলা হয়ে গেল না, কিরকম, যে আমরা আগের ছবিটাতে আবার যাই, এই যে একটা ইডেন্টুলাস সিচুয়েশন বলা হলো, দুই পাশে ইডেন্টুলাস এরিয়া, সামনে ইনট্যাক্ট ন্যাচারাল টিথ। সবসময় যে এরকমই হবে এরকম তো কোনো কথা নেই। তাহলে এরকম সিচুয়েশন যদি হয়, পেছন দিকে দুইটা সিচুয়েশন ঠিক আছে, তার মানে কেনেডি ক্লাস 1, কিন্তু সামনে আবার একটুখানি ফাঁকা, তাহলে আমি এখন কোন ক্লাসে যাব, ক্লাসিফিকেশন আমি কিভাবে করব? এই যে সিচুয়েশনটা, আরেকটা ছবি দেখি, এই যে ক্লাস 1 সিচুয়েশন, পেছন দিকে ক্লাস 1 সিচুয়েশন, আবার এইদিকে সামনে ফাঁকা অর্থাৎ ক্লাস 4। তাহলে আমি এখন এই সিচুয়েশনটাকে কোন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলবো? ক্লাস 1 কেনেডি সিচুয়েশন ইডেন্টুলাস স্পেস অর ক্লাস 4 ইডেন্টুলাস স্পেস? যেহেতু এখানে দুইটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং, তার মানে এখানে ক্লাস 4ও তো হতে পারে। একটা কনফিউশন এখানে থেকে গেল। আবার আরেকটা সিচুয়েশন দেখাই, এখানে দেখা যাচ্ছে একটা ইডেন্টুলাস স্পেস পোস্টেরিয়রলি এখানে, তার মানে এটা হচ্ছে কেনেডি ক্লাস 2, কিন্তু এইদিকেও আরেকটা
ক্লাসিফিকেশন স্পেস দেখা যাচ্ছে, যেটাকে আবার সামনের দিকেও ন্যাচারাল টুথ, পেছন দিকেও ন্যাচারাল টুথ। তাহলে এখন এটা ক্লাস 3। তাহলে আমি এটাকে এখন কোন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলবো? ক্লাস 2 কেনেডি ইডেন্টাল স্পেস আর ক্লাস 3 কেনেডি ইডেন্টাল স্পেস? এখানে একটা কনফিউশন। আরেকটা মডেল দেখি আমরা। এখানেও একটা ইডেন্টাল স্পেস দেখা যাচ্ছে, যেটা সামনের দিকে ন্যাচারাল টুথ, পেছনের দিকে ন্যাচারাল টুথ। আমরা জানি এরকম সিচুয়েশনে আমরা বলি হচ্ছে কেনেডি ক্লাস 3 ইডেন্টাল স্পেস। আবার এখানেও আরেকটা স্পেস দেখা যাচ্ছে এবং একই রকম, এটা সামনের দিকেও ন্যাচারাল টিথ দেখা যাচ্ছে, পেছনের দিকেও ন্যাচারাল টিথ দেখা যাচ্ছে। তাহলে এখানে একটা ক্লাস 3, এখানে একটা ক্লাস 3। এই সিচুয়েশনটাতে কি হবে? আরেকটা সিচুয়েশন, এটা আরেকটু ঝামেলা হয়ে গেল। এখানে একটা মিসিং, মানে হচ্ছে এটা যদি আমি ধরি এই মিসিংটাকে, তাহলে ক্লাস 2 সিচুয়েশন। এই সামনের অংশটাকে যদি ধরি ক্লাস 4 সিচুয়েশন। আবার এই অংশটাকে যদি ধরি তাহলে ক্লাস 3 কেনেডি ক্লাস 3 সিচুয়েশন। তাহলে এরকম একটা আর্চ যদি আমাদের থাকে, এই আর্চটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব? তার মানে কেনেডি ক্লাসিফিকেশনটা এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি না, আমাদের ক্লাসিফিকেশনে সবকিছু কভার করছে না। এই জিনিসটাকে ওভারকাম করার জন্যই অ্যাপ্লিকেটস রুল করা হয়েছে। মানে কেনেডি ক্লাসিফিকেশনে যখন ওটাকে সিচুয়েশনটাকে ডেসক্রাইব করা যাচ্ছে না, তখন আমরা এই রুলসগুলোকে ওটার উপর অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে ক্লাসিফিকেশনটাকে আমরা ডেসক্রাইব করি। তাহলে আমরা আবার একটু বলি, আমরা কোন একটা ইডেন্টাল স্পেস পেলে ওই ইডেন্টাল স্পেসে রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার করার জন্য স্পেসটাকে আমরা ক্লাসিফিকেশন করি। সবচেয়ে অ্যাকসেপ্টেবল একটা ক্লাসিফিকেশন হচ্ছে কেনেডিস ক্লাসিফিকেশন, কেনেডি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 সিচুয়েশন। সবসময় যে একটা জতে এরকম কেনেডির ক্লাসিফিকেশন অনুযায়ী ইডেন্টাল স্পেস পাওয়া যাবে এরকম কথা নেই। তাহলে যেখানে কেনেডির ক্লাসিফিকেশনে ডিসক্রাইব করা যাবে না, তখন আমরা অ্যাপ্লিকেটস রুল নামে একটা রুল আছে, এই রুলটা ফলো করব। এই রুলগুলো কি? রুল 1, classification should follow rather than proceed extractions that might alter the original classification. সোজা কথায় যদি বলি, আমরা কোনো সিচুয়েশনকে ক্লাসিফিকেশন করার আগে যতগুলো এক্সট্রাকশন করার দরকার বা এক্সট্রাকশন করতে হবে এরকম যে ধাপগুলো আছে, ওগুলো বাদ দিয়ে আমাকে ক্লাসিফিকেশনে করতে হবে। অর্থাৎ আমার একটা সিচুয়েশন পেলাম আমি, যেখানে দেখা যাচ্ছে আরো কয়েকটা এক্সট্রাকশন লাগতে পারে, তাহলে আমাকে ওই এক্সট্রাকশনগুলো করা হয়েছে ধরে নিয়েই ওই জটাকে ডিসক্রাইব করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। অর্থাৎ একটা ক্লাসিফিকেশন করার আগে আমার যতগুলো এক্সট্রাকশন দরকার ততগুলো করে আমাকে জটাকে ফুলফিল করে নিতে হবে, যে এখন আর কোনো এক্সট্রাকশন করার মানে স্পেস নাই, এই অবস্থায় আমরা জটাকে ডিসক্রাইব করব। এটা হচ্ছে রুল 1। আমরা একটা জব পেলাম যেখানে এক্সট্রাকশন যা করার ছিল সব করা হয়ে গেল। এই জটাতে আমরা ক্লাসিফিকেশন করার আগে দেখব, ইফ দ্য থার্ড মোলার ইজ মিসিং and not to be replaced, it is not considered in the classification. অর্থাৎ আমরা যদি যে স্পেসটা ইডেন্টাল স্পেসটা পাবো, ওইখানে যদি থার্ড মোলার মিসিং থাকে এবং ওইটা যদি আমরা রিপ্লেস না করি, তাহলে ওই অবস্থাটা ধরেই, অর্থাৎ থার্ড মোলার আমাদের কোনো কনসিডারেই রাখবো না, আমরা এই অবস্থা নিয়ে আমরা ক্লাসিফিকেশন করব। রুল 3, if the third molar is present and to be used an abutment, it is considered in the classification. সোজা কথা, অর্থাৎ সবকিছু এক্সট্রাকশন হওয়ার পরও থার্ড মোলার যেহেতু এখানে আছে, সো এটাকে কনসিডার করতেই হবে। আচ্ছা, ওই সেকেন্ড রুলটার কথা একটু বলে রাখি। থার্ড মোলার মিসিং থাকলে ওটাকে আমরা রিপ্লেস সাধারণত করি না, এই জন্যই থার্ড মোলার মিসিং থাকলে ওটাকে কখনোই আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ইনক্লুড করব না। রুল 4, if the second molar is missing and not to be replaced, it is not considered in the classification. আমরা সেকেন্ড মোলারও যদি মিসিং থাকে, থার্ড মোলার মিসিং থাকলে আমরা তো অবশ্যই কনসিডার করব না। ইভেন সেকেন্ড মোলারও যদি মিসিং থাকে এবং ওটাকে যদি আমরা রিপ্লেস করার চিন্তা না করি, তাহলেও আমরা এটা ক্লাসিফিকেশনে আনবো না। ওটাকে ধরে নিতে হবে যতটুকু আছে ফার্স্ট মোলার পর্যন্ত, ওই ইনট্যাক্ট জায়গাটুকু ধরেই আমরা ক্লাসিফিকেশনটা করব। রুল 5, the most posterior intrus area determines the classification. খুবই ইম্পর্টেন্ট একটা রুল, নাম্বার 5, the most posterior
ইডেন্টুলাস এরিয়া ডিটারমাইন্স দ্য ক্লাসিফিকেশন। অর্থাৎ আমি যে ইডেন্টুলাস স্পেসটা পাবো, ওই স্পেসগুলা বা যদি ইন্ডিভিজুয়াল একটা স্পেস থাকে, আমরা ক্লাসিফিকেশন যখন করব, একটা যদি স্পেস থাকে ওইটাকে ধরে, বা দুইটা থাকলে ওইটাকে ধরে করব। এখানে ইম্পর্টেন্স দিতে হবে কোনটা, যে সবচেয়ে পেছনের দিকে যে ইডেন্টুলাস এরিয়াটা, ওইটাকে আগে ধরতে হবে ক্লাসিফিকেশনের মধ্যে। তার মানে আমার যদি দুইটা ইডেন্টুলাস এরিয়া থাকে, তাহলে মোস্ট পোস্টেরিয়র যেটা ওইটা আগে হবে, তারপরে আমরা চিন্তা করব। রুল 6 এ কি বললো? দ্য ইডেন্টুলাস এরিয়া other than those determining the classification are called modification space. অর্থাৎ রুল 5 এ যেটা বললো, মোস্ট পোস্টেরিয়র দুইটা স্পেস পেলাম আমরা, ওখানে মোস্ট পোস্টেরিয়র পার্টটাকে আমরা ধরবো হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে, এবং ওইটা ছাড়া যদি আরো কোনো ইডেন্টুলাস স্পেস থাকে, ওইটাকে আমরা বলবো হচ্ছে মডিফিকেশন এরিয়া। আমরা আবার এক্সাম্পল যে আগের ছবিগুলো দিলাম, যেখানে ক্যান্ডিডেট ক্লাসিফিকেশন করা যাচ্ছিল না, ওই ছবিগুলোতে আবার এই রুলসগুলো বসাবো, তখন আবার ওইটাকে ডিসক্রাইব করা যাবে। Rule 7. The extent of the modification is not considered, only the number of additional identulous areas. অর্থাৎ একটা ইডেন্টুলাস এরিয়া যদি বেশ বড় হয়, অনেক লম্বাও হয়, ওইটা ইম্পর্টেন্ট হচ্ছে ইডেন্টুলাস এরিয়া কতটুকু, একটাই। দেখা গেল যে একটা জ্বর একেবারে সবগুলো মিসিং, তার মানে ওইটা একটা স্পেসি, এটা অনেক বড় মিসিং এরিয়া, এই জন্য এটাকে অন্যভাবে কনসিডার করবো, এরকম কোনো কিছু করার দরকার নেই। আর নাম্বার 8, there is no modification space in class 4. অর্থাৎ ক্লাস 4 সিচুয়েশন হলে ক্লাস 4 সিচুয়েশনই হবে, এবং ক্লাস 4 সিচুয়েশন ছাড়া যদি অন্য কোনো স্পেস পাওয়া যায়, ওইটাকে তখন আর ক্লাস 4 হবে না, তখন এটা ওই সিচুয়েশনটাকে ধরতে হবে ক্লাসিফিকেশনের জন্য। অর্থাৎ রুল 5টা যেহেতু আগে, দ্য মোস্ট পোস্টেরিয়র ইডেন্টুলাস এরিয়া ডিটারমাইন্স দ্য ক্লাসিফিকেশন। ক্লাস 4 মানে হচ্ছে অ্যান্টেরিয়রলি মিসিং স্পেস, তার মানে পেছনের দিকে তার আছে। আবার যদি পেছনের দিকে কোনো মিসিং থাকে তাহলে, এবং অ্যান্টেরিয়রলি ক্লাস 4, তাহলে আমাদের পেছনেরটাকে ক্লাসিফিকেশন করে সামনের যে ক্লাস 4 সিচুয়েশনটাকে, ওইটাকে বলতে হবে হচ্ছে রুল 6, অর্থাৎ মডিফিকেশন স্পেস। এই যে অ্যাপ্লিকেটস রুল, অর্থাৎ সিম্পল যদি আমরা ক্লাসিফিকেশন করতে না পারি, কেনেডি ক্লাসিফিকেশন, তখন এই রুলসগুলো ফলো করলেই ওই সিচুয়েশনটাকে ডিসক্রাইব করা যাবে। একটু আগে আমরা এই ছবিটা দেখেছিলাম, এখানে যদি আমরা দেখি একটা স্পেস অর্থাৎ বাইল্যাটারাল ইডেন্টুলাস স্পেস, আমরা সিম্পল কেনেডি ক্লাসিফিকেশন বলবো হচ্ছে ক্লাস 1 সিচুয়েশন। আবার যখনই এখানে একটা স্পেস পাওয়া গেল, তখনই ঝামেলা হয়ে গেল যে এখন আমি এই সিচুয়েশনটাকে কিভাবে ডিসক্রাইব করবো, এটা কি ক্লাস 4 বলবো না ক্লাস 1 সিচুয়েশন বলবো। তাহলে আমি যদি রুলস গুলো ফলো করি, তাহলে কি প্রথমে এটা ধরি, রুল 8টা কি বললো, দেয়ার ইজ নো মডিফিকেশন স্পেস ইন ক্লাস 4, অর্থাৎ এই ক্লাস 4 সিচুয়েশনটা আমার হবে না। রুল 5 কি বললো, দ্য মোস্ট পোস্টেরিয়র ইডেন্টুলাস এরিয়া ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। এখানে হচ্ছে ইডেন্টুলাস এরিয়া পোস্টেরিয়র, এখানে একটা পোস্টেরিয়র ইডেন্টুলাস এরিয়া, তাহলে এইটা হচ্ছে ক্লাসিফিকেশনে কনসিডার করবো আমরা। তাহলে আমি বললাম হচ্ছে ক্লাস 1 কেনেডি ক্লাস 1 সিচুয়েশন। তাহলে আরেকটা যে স্পেস থাকলো, এটাকে কি বলবো, রুল 6, identulous areas other than those determining classification are called modification space. তাহলে আমরা কিভাবে বললাম, এই আর্চটাকে, এই জটাকে কিভাবে ডিসক্রাইব করলাম, কেনেডি ক্লাস 1 মডিফিকেশন 2, এই জটা কেনেডি মোস্ট পোস্টেরিয়র দিয়ে আমরা ডিটারমাইন করলাম ক্লাসিফিকেশন, আর আদার দেন দ্য ক্লাসিফিকেশন যে ইডেন্টুলাস স্পেসটা পাওয়া গেল, এটাকে আমরা বললাম হচ্ছে মডিফিকেশন। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস 1 মডিফিকেশন 1। এটার জন্য হচ্ছে ক্লাস 1 এবং একটা স্পেস, এই জন্য মডিফিকেশন 1। এখানে যদি আরো স্পেস থাকতো, তাহলে তখন আমরা মডিফিকেশন 1 মডিফিকেশন 2 এইভাবে ডিসক্রাইব করতাম। আরেকটা সিচুয়েশন, এখানে একটা ইডেন্টুলাস স্পেস পোস্টেরিয়রলি, সামনে ন্যাচারাল টুথ আছে, আবার এই পাশে একটা সিচুয়েশন যেটা কি বাউন্ডেড, অর্থাৎ এই পাশে হচ্ছে আমি যদি এই স্পেসটাকে ধরি তাহলে ক্লাস 2 সিচুয়েশন, আবার এই পাশটাকে ধরলে ক্লাস 3 সিচুয়েশন। তাহলে আমি কোনটাকে এখন ফলো করবো এই কাজটাকে ডিসক্রাইব করার জন্য? প্রথমে ধরবো হচ্ছে এই যে 5 নাম্বার রুলটা কি, দ্য মোস্ট পোস্টেরিয়র ইডেন্টুলাস এরিয়া ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। এই যে পোস্টেরিয়র, এখানে যেহেতু 8 আছে, তার মানে এইটা হচ্ছে পোস্টেরিয়র, এখানে টোটাল মিসিং,
এই জন্য এটাকে আগে ধরবো ক্লাসিফিকেশনের জন্য। তাহলে আমি এই স্পেসটাকে ইডিনডুয়ালাস স্পেসটাকে ধরে ক্লাসিফিকেশন করে ফেললাম কেনেডি ক্লাস 2। এটার পরে যে আদার একটা স্পেস পাওয়া গেল রুল 6 ইডিনডুয়ালাস এরিয়াস আদার দেন দোজ ডিটারমাইনিং দ্য ক্লাসিফিকেশন আর কল্ড মডিফিকেশন স্পেসেস। এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে মডিফিকেশন স্পেস। তাহলে এই দুইটা রুল ফলো করলে আমাদের এই সিচুয়েশনটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করব? কেনেডি ক্লাস 2 মডিফিকেশন 1 ইডিনডুয়ালাস স্পেস। কেনেডি ক্লাস 2 আর এই স্পেসটা হচ্ছে মডিফিকেশন 1। আরেকটা সিচুয়েশন, এখানে একটা ইডিনডুয়ালাস স্পেস দেখা যাচ্ছে যেটা সামনে একটা ন্যাচারাল টুথ পেছনে একটা ন্যাচারাল টুথ, আবার এখানে একটা স্পেস দেখা যাচ্ছে যেখানে সামনে ন্যাচারাল টুথ পেছনে ন্যাচারাল টুথ। অর্থাৎ যে কোনো একটাকে ধরলেই আমরা বলতে পারি হচ্ছে কেনেডি ক্লাস 3 সিচুয়েশন। কিন্তু যেহেতু এখানে একটা ক্লাস 3 এখানে একটা ক্লাস 3, তাহলে এখন আমরা কিভাবে বলবো এই সিচুয়েশনটাকে? আমরা যদি রুলগুলো ফলো করি, যে রুল 5 দ্য মোস্ট পোস্টেরিয়র ইডিনডুয়ালাস এরিয়া ডিটারমাইনিং দ্য ক্লাসিফিকেশন, এটা হচ্ছে এখানে সেকেন্ড প্রিমোলার মিসিং, আর এখানে হচ্ছে সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার মিসিং। তার মানে আমার এটা হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্ট। তাহলে এটাকে আমি ক্লাসিফিকেশনে ধরবো। তাহলে আমি বলে ফেললাম এটা হচ্ছে কেনেডি ক্লাস 3 সিচুয়েশন। এবং আদার দেন দ্য ইডিনডুয়ালাস এরিয়া ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের পরে যে স্পেসটা থাকলো এটাকে আমরা বলবো হচ্ছে মডিফিকেশন এরিয়া, অর্থাৎ রুল 6। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করবো? কেনেডি ক্লাস 3 মডিফিকেশন 1। এই পোস্টেরিয়র এরিয়াটাকে ধরে আমরা বললাম কেনেডি ক্লাস 3 সিচুয়েশন, আর আদার দেন দ্য ক্লাসিফিকেশন এই ইডিনডুয়ালাস এরিয়াটা হচ্ছে মডিফিকেশন 1। আর আরেকটা সিচুয়েশন, এখানে দেখা যাচ্ছে মোস্ট পোস্টেরিয়র, এখানে এটা ক্লাস 2 সিচুয়েশন। আবার যেখানে যেহেতু সেন্ট্রাল ইনসাইজার দুইটা মিসিং, তার মানে এটা ক্লাস 4 সিচুয়েশন। এখন আমি এখানে ক্লাস 2 ইডিনডুয়ালাস এরিয়া বলবো, নাকি ক্লাস 4 সিচুয়েশন বলবো, নাকি ক্লাস 3 বলবো? তাহলে আমি রুলগুলো ফলো করি। Rule 5 the most posterior idiolus areas determining the classification. আমি মোস্ট, এটা হচ্ছে anteriorly মিসিং, এটা হচ্ছে posteriorly মিসিং। তাহলে এই posteriorly যেহেতু মিসিং, এটাকে আমরা ক্লাসিফিকেশনে ধরবো। তাহলে ইউনিল্যাটারাল ইডিনডুয়ালাস স্পেস, তাহলে আমরা এটা কেনেডি ক্লাস 2 সিচুয়েশন ক্লাসে করে ফেললাম। তারপরে ক্লাস রুল 6 এখানে ফলো করব, ইডিনডুয়ালাস এরিয়াস আদার দেন দোজ ডিটারমাইনিং ক্লাসিফিকেশন আর কল্ড মডিফাইড এরিয়াস। অর্থাৎ কেনেডি ক্লাস 2 সিচুয়েশন, এটা হচ্ছে একটা স্পেস, তার মানে মডিফিকেশন 1। এই 4 সিচুয়েশনটা কেন আমরা ক্লাসিফিকেশন আনবো না? এক নম্বর হচ্ছে রুল 5 এবং রুল 8 এর কারণে। রুল 5 এ বললো হচ্ছে পোস্টেরিয়র এরিয়া ধরে ক্লাসিফিকেশন করার জন্য, এই জন্য আমরা ক্লাস 4 এটা বলবো না, এবং ক্লাস 4 এ কখনো মডিফিকেশন হবে না। ক্লাস 4 যদি থাকে তাহলে ক্লাস 4ই হবে, ক্লাস 4 এর কোনো মডিফিকেশন হবে না। অর্থাৎ যে এখানে ক্লাস 4 সিচুয়েশন হবে তার ওই একটা ইডিনডুয়ালাস এরিয়া ছাড়া আর কোনো ইডিনডুয়ালাস এরিয়া থাকবে না। অর্থাৎ ক্লাস 4 সিচুয়েশনে কোনো মডিফিকেশন এরিয়াস পাওয়া যাবে না। একটা সিচুয়েশন, এখানে দেখা যাচ্ছে সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার মিসিং, একটা ইডিনডুয়ালাস এরিয়া, অর্থাৎ একটা বাউন্ডেড ন্যাচারাল টিথ সামনে আছে, পেছনে একটা ন্যাচারাল টিথ আছে। আবার এখানে একটা ইডিনডুয়ালাস স্পেস দেখা যাচ্ছে যেখানে ল্যাটারাল ইনসাইজারটা মিসিং, সামনে একটা সেন্ট্রাল ইনসাইজার, এখানে একটা ক্যানাইন দেখা যাচ্ছে। অর্থাৎ দুইটা ইডিনডুয়ালাস স্পেস। তাহলে আমরা এখন এটাকে কিভাবে ডিসক্রাইব করব? তাহলে রুলগুলো ফলো করলে আবার ওই যে 5 নম্বর রুল, মোস্ট পোস্টেরিয়র ইডিনডুয়ালাস এরিয়া ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। তার মানে এখানে একটা স্পেস, এখানে স্পেস, পোস্টেরিয়র কোনটা? তার মানে এইটা হচ্ছে পোস্টেরিয়র, তার মানে এইটাকে আমরা ক্লাসিফিকেশনের জন্য ধরবো। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে, যেহেতু সামনে ন্যাচারাল টিথ পেছনে ন্যাচারাল টিথ, এই ইডিনডুয়ালাস এরিয়াটাকে আমরা বলি হচ্ছে কেনেডি ক্লাস 3 সিচুয়েশন। আর রুল এই এরিয়াটাকে ডিসক্রাইব করবো রুল 6 অনুযায়ী, ইডিনডুয়ালাস এরিয়াস আদার দেন ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন আর কল্ড মডিফিকেশন স্পেসেস। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? কেনেডি ক্লাস 3 আর একটা যেহেতু ফাঁকা অংশ, এটা হচ্ছে মডিফিকেশন 1। ক্লিয়ার? আরেকটা সিচুয়েশন, এখানে দেখা যাচ্ছে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, তিনটা ইডিনডুয়ালাস স্পেস, একটা জতে তিনটা ইডিনডুয়ালাস স্পেস। অর্থাৎ আমি যদি খালি এইটাকে ধরি,
তাহলে কেনেডি ক্লাস 2 সিচুয়েশন। যদি খালি ইডিনডুলাস স্পেসটাকে ধরি তাহলে কেনেডি ক্লাস 3 সিচুয়েশন, অথবা যদি খালি এই অংশটাকে ধরি তাহলে কেনেডি ক্লাস 4 সিচুয়েশন। এই ধরনের একটা আর্চকে আমি এখন কোন রুলসে ডিসক্রাইব করবো? ওই যে তখন আমি আমার অ্যাপ্লিকেটস রুলগুলো ফলো করবো। তাহলে রুলের যদি প্রথম থেকে পড়ে আসি, রুল 5, the most posterior unitary areas determine the classification. এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। তাহলে পোস্টেরিয়র এরিয়া কোনটা? এইটা। এটা হচ্ছে মোস্ট পোস্টেরিয়র, অর্থাৎ এর পরে আর কোনো দাঁত নাই। এখানে ইডিনডুলাস স্পেস, কিন্তু যেহেতু এখানে পেছনে একটা দাঁত আছে তার মানে এটা মোস্ট পোস্টেরিয়র না। যেহেতু এখানে আর কোনো ন্যাচারাল টিপ নাই, এই জন্য এটাকে মোস্ট পোস্টেরিয়র বলা হচ্ছে। তাহলে এটা আমরা ক্লাসিফিকেশনে ধরে ফেললাম। তাহলে এই জটাতে আমরা মোস্ট পোস্টেরিয়র এরিয়া ইডিনডুলাস এরিয়াকে ধরে বলতে পারি ক্লাস কেনেডি ক্লাস 2 সিচুয়েশন। তাহলে এখন আমরা এই দুইটা স্পেসকে কোনটা বলবো? একটা স্পেস, দুইটা স্পেস। তাহলে মোস্ট পোস্টেরিয়র পরে থাকলো রুল 6, ইডিনডুলাস এরিয়াস other than those determining classification are called modification. আমরা বলে আসছি, তার মানে এটা ক্লাসিফিকেশন ক্লাস 2। তাহলে এটা একটা স্পেস, এটা একটা মডিফিকেশন, এটা একটা স্পেস, এটা একটা মডিফিকেশন। আর যেহেতু ক্লাস 4 এর সিচুয়েশনে কোনো মডিফিকেশন হয় না, তাহলে এটা মডিফিকেশন 1, এটা মডিফিকেশন 2। এই ধরনের একটা জবকে যেখানে ক্লাসিফিকেশনের পরে আরো স্পেস থাকে, একটা স্পেস থাকে, তখন আমরা বলি হচ্ছে মডিফিকেশন 1। যেহেতু এখানে দুইটা স্পেস, এখানে আমরা বলছি হচ্ছে মডিফিকেশন 2। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম, যে আমরা নর্মাল একটা আর্চ যখন পাবো, তখন আমরা কিভাবে ডেসক্রাইব করব, এবং নর্মালের পরে যখন আমরা পাবো তখন কিভাবে ডেসক্রাইব করব। তাহলে আমরা আজকে যতটুকু জানলাম আমরা যদি এখন শেষ করি, আমরা যখন এরকম একটা জব পাবো যেটার পেছন দিকে দুইটা স্পেস, ইডিনডুলাস স্পেস, বাইল্যাটারাল ইডিনডুলাস স্পেস, তখন আমরা বলছি হচ্ছে এটা কি সিচুয়েশন? কেনেডি ক্লাস 1 সিচুয়েশন। যখন ইডিনডুলাস স্পেসটা এক পাশে পোস্টেরিয়রলি, তখন আমরা বলছি কেনেডি ক্লাস 2 সিচুয়েশন। যখন আমরা পোস্টেরিয়র বা অ্যান্টেরিয়র যে কোনো জায়গায় হোক, কিন্তু বাউন্ডেড, অর্থাৎ সামনের দিকেও একটা ন্যাচারাল টিপ, পেছনের দিকে একটা ন্যাচারাল টিপ পাচ্ছি, এই যে ইডিনডুলাস স্পেস, এটাকে আমরা বলছি হচ্ছে কেনেডি ক্লাস 3 সিচুয়েশন। এবং যখন অ্যান্টেরিয়রলি মিসিং এবং দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হবে, এটা মনে রাখতে হবে, দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হবে, তখন এটাকে আমরা বলছি হচ্ছে ক্লাস 4 সিচুয়েশন। এখানে যদি একটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং থাকতো তাহলে এটা কিন্তু ক্লাস 3 সিচুয়েশন হয়ে যেত, অর্থাৎ একটা আর্চ ইনভলভ। যখন দুইটা আর্চ ইনভলভ হবে, দুইটা আর্চ ইনভলভ হতে হলে আমাকে অবশ্যই দুইটা সেন্ট্রাল ইনসাইজার ইনভলভ হতে হবে। এই সিচুয়েশনকে আমরা বলছি হচ্ছে ক্লাস 4। তো এটুকু আমরা জানলাম, একটা নর্মাল আর্চ যদি আমরা এরকম ভাবে পাই তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে কেনেডি ক্লাস 1, কেনেডি ক্লাস 2, কেনেডি ক্লাস 3, কেনেডি ক্লাস 4 সিচুয়েশন বা ইডিনডুলাস স্পেস। এগুলোর উপর ডিপেন্ড করে আমরা রিমুভাল পার্শিয়াল নেচার ডিজাইন করব। কেনেডি ক্লাস 1 সিচুয়েশন, ক্লাস 2 সিচুয়েশন, ক্লাস 3 সিচুয়েশন, ক্লাস 4 সিচুয়েশন। কিন্তু আবার একই সাথে আমরা বললাম যে সবসময় যে এরকম জব পাওয়া যাবে এরকম তো কথা নেই। তাহলে যখন আমরা এছাড়া অন্যরকম কিছু জব পাবো আদার দেন দ্য ক্লাসিফিকেশন, তখন আমরা ওইগুলোকে ডিসক্রাইব করার জন্য একটা রুলস ফলো করব। ওই রুলসগুলো কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেটস রুল। এক এক করে আমরা ওই জটার উপরে এই রুলসগুলো যখন অ্যাপ্লাই করব তখন আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা খুব কম ইনফরমেশন দিলাম তোমাদেরকে, কিভাবে একটা পার্শিয়াল ডেঞ্জারের জন্য যে স্পেস থাকে ওই স্পেসটাকে ডিসক্রাইব করা যায়, এবং ওই স্পেসটাকে ডিসক্রাইব করার জন্য আমরা কোন ক্লাসিফিকেশনটা ফলো করি, এবং ওই ক্লাসিফিকেশনে যখন পড়ে না তখন আমরা ওইটা ওই আর্চটাকে, ওই জটাকে, স্পেসটাকে ডিসক্রাইব করার জন্য একটা রুলস ফলো করি, যেটাকে বলা হচ্ছে কেনেডি পরে অ্যাপ্লিকেটস রুল। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কম্পোনেন্ট পার্টস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য।
আজকে এই পর্যন্তই। সামনে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। তারপরে আমরা হয়তো বা কিছুদিনের জন্য আবার গ্যাপ দিব। এই পর্যন্ত বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালাম।